আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, যে কারণে তারাই আমার ভিডিওটা দেখবেন যারা অত্যন্ত যত্ন সহকারে সতর্কতার সাথে দেখতে পারবেন, অন্যথায় ভিডিওটা দেখবেন না। কারণ প্রতিটা কথাই অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে, যে কারণে আমি যদি আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হই সেক্ষেত্রে একটি বিভ্রান্তি তৈরি হবে। আমি চাই না সেটা হোক। আপনারা শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জামাত ইসলামের বিষয় নিয়ে আজকে কথা বলবো, যিনাদেরকে একটি কথিত আদালতের রায়ের মধ্য দিয়ে খুন করা হয়েছে। জামাত ইসলামের নেতাদেরকে যে মানবতা বিরোধী কিংবা স্বাধীনতা বিরোধিতার কথা বলে বিচার করা হয়েছে, সেটা আসলে মানবতা বিরোধী না, সেটা ভারত বিরোধিতার বিচার করা হয়েছে। সেটা কিভাবে, কেন, আমি আমার অনুষ্ঠানে আপনাদেরকে যুক্তি প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী দলগতভাবে বিরোধিতা করেছে। এর পক্ষে কথা বলার মতো কোনো সুযোগ নেই, কারণ ওই সময় সংগ্রাম পত্রিকা থেকে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, যেগুলো ওই সময় গোলাম আজম সহ অন্যান্য নেতারা দিয়েছেন, সেখানে বোঝা যায় যে তিনারা স্বাধীনতার বিরোধিতা করেছেন। এখন তিনাদেরও যুক্তি থাকতে পারে। ধরুন, যুক্তিটা কেমন? আজকে যদি বাংলাদেশে আইনের শাসন নেই, মানুষ ভোট দিতে পারে না, কথা বলার স্বাধীনতা নাই, সব কিছু আমরা যতটুকু পড়েছি, পাকিস্তান ওই সময়ের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি। এখন আজকে যদি ধরুন মির্জা ফখরুল কিংবা তারেক রহমান সাহেব বলল যে আমরা বাংলাদেশের এই কয়টা জেলা নিয়ে আমরা আলাদা থাকতে চাই, আওয়ামী লীগের সাথে আমরা থাকবো না, করতে দেওয়া হবে? তাদেরকে তো সাথে সাথে ফাঁসি দেওয়া হবে। অতএব সেই সময় যারা পাকিস্তানকে ভাঙতে চেয়েছে, যদি নাকি চিন্তাটা সেভাবে করা যায়, তাহলে রাজনৈতিকভাবে যদি ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান জিতে যেত, তাহলে কিন্তু শেখ মুজিবুর রহমান সহ এই ব্লকে যারা ছিল তাদের সবার ফাঁসি হতো। অতএব আজকে রাজনৈতিকভাবে যেহেতু জামায়াতে ইসলামী পরাজিত হয়েছে, তাদের ফাঁসি হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার রাষ্ট্রদ্রোহিতার কারণে। কিন্তু যে বিচারের মধ্য দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেখানে বেশ কিছু সাপ্লিমেন্ট যোগ করা হয়েছে, সেটা নিয়েই হচ্ছে বিতর্ক, যেটাকে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। সেই কাজগুলো তিনারা করেছেন কিনা, তার মধ্যে একজন হচ্ছে শহীদ আব্দুল কাদের মোল্লা। আবারও বলছি, শহীদ আব্দুল কাদের মোল্লা, কারণ আমার বিশ্বাস যে তিনি শহীদ হয়েছেন। আপনি শুধুমাত্র কমন সেন্স দিয়ে একটু চিন্তা করেন, একজন মানুষ যার বাড়ি হচ্ছে ফরিদপুরের মতো প্রত্যন্ত একটি জায়গায়, তিনি তখন মাত্র ইন্টারমিডিয়েট অনার্স পড়ুয়া একজন ছাত্র, তিনি ঢাকাতে আসলেন, এসে মিরপুরের মতো তখন ঢাকার মূল একটি কেন্দ্র, সেই কেন্দ্রের পুরো নিয়ন্ত্রণ নিলেন এবং কসাই কাদের নাম তিনার নামের সাথে অন্তর্ভুক্তি হলো। এমন একটা বিরাট আকারের কাজ তিনি করলেন। এটা কি সম্ভব? ধরলাম সেটাও সম্ভব। এত বড় একটা কাজ করলে তিনার মোটামুটি ছিটে ফোটা তো তার এলাকায় থাকার কথা। তার এলাকায় একজন মানুষ যদি বলে, আপনি যিনি আওয়ামী লীগ করেন কিংবা জামাত বিরোধী মানুষ, আপনি যান গিয়ে ফরিদপুরের একজন মানুষের কাছে, আপনার আওয়ামী লীগের ওখানে নিরপেক্ষ কিংবা জামাত বিএনপির লোকজনের কাছে জিজ্ঞেস করার দরকার নাই, আওয়ামী লীগের লোকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আব্দুল কাদের মোল্লা কেমন। আমি কেন বলছি কথাগুলো? কারণ হচ্ছে সম্ভবত ২০১২ সালে আমি এই বিষয়টা নিয়ে একটি নিউজ করেছিলাম। সেখানে মিরপুরের যে জায়গাটার কথা বলা হচ্ছে, যে যেখানে গণহত্যা হয়েছে, তারপরে হচ্ছে যেখানে মানুষজনকে নিয়ে এসে রাখা হতো, সেরকম একটা জায়গা আছে এবং সেখানে কসাই কাদের নামে একজন মানুষও ছিল। একজন মানুষও বলতে পারে নাই যে এই কাদের মোল্লা আর হচ্ছে সেই কসাই কাদের এক ব্যক্তি। সেটা নিয়ে ২১শে টেলিভিশনে নিউজ গিয়েছিল। সেই নিউজ যাওয়ার কারণেও সেটা নিয়ে নানান ধরনের দেন দরবার হয়েছে, কিন্তু নিউজটা শেষ পর্যন্ত প্রচারিত করেছিলাম, যে কারণে আমি জানি সেই বিষয়টা নিয়ে কিছু ভেতরের খবর। আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারাও মিরপুরে যান, আপনারা তার গ্রামের বাড়িতে যান, গিয়ে জেনে আসুন যে আসলেই এই ব্যক্তি সেই কসাই কাদের কিনা। আপনি যদি সত্য কথা শুনতে চান, তাহলে আপনার নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এই তথ্যগুলো উদ্ধার করা প্রয়োজন। চলুন আমরা শুনি তিনার এলাকার মানুষের বক্তব্যগুলো। যে পল্লব হত্যার মামলা ওনাকে আসামি করছে, সে পল্লবের আপন ভাবি বললো যে আমরা
সাক্ষী দিল যে আমরা কাদের মোল্লার নাম মামলা হওয়ার পরে শুনছি, অথচ তারই স্বাস্থ্য ভাই সাজানো নাটক করলো যে কাদের মোল্লা মারছে। কাদের মোল্লা যে মাইরে থাকে ৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু ছিল ক্ষমতায়, তখন তো তার বিরুদ্ধে একটা জিটিএনটি হয় নাই, তার বিরুদ্ধে কোথাও একটা মামলা হয় নাই। এতদিন পরে ৪০ বছর পরে এই লোকগুলো কি করে কাদের মোল্লাকে চিনল? শুধু অপরাধ জামাত ইসলামী করে। অনেক ভালো লাগছিল। এই ব্রিজ, কালবট, আপনার মনে করেন যে এই কারেন্ট, বিদ্যুৎ, মনে করেন কাদের মোল্লার অবদানে মনে করেন ওই দুবডাঙ্গি পর্যন্ত সমীর মেম্বারের বাড়ি পর্যন্ত হয়েছে, ওই এলাকা পর্যন্ত। ওই এলাকা কিন্তু তোমরা আমলিক করে, তারপরে মনে করেন সে ওই পর্যন্ত দিছে, তাই না? বিদ্যুৎ, স্কুলের রাস্তাঘাটে এই রাস্তা ইট বিছি না মনে করেন, আর সারা মধ্যের চর দিছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওনার প্রতিদ্বন্দ্বী যে ছিলেন 21 ভোট বেশি পাওয়ার কারণে দলীয়ভাবে কাদের মোল্লা সাহেবের ছোট ভাইকে ইউনিয়ন সভাপতি সাহেব দলীয়ভাবে তাকে বিজয় করার জন্য প্রস্তাব রাখছিল যে স্যার আপনি চলে যান, আমরা আপনার ভাইকে বিজয়ের ঘোষণা দেব। তখন উনি ইউনিয়ন সাহেবরে এবং ওসি সাহেবকে বলছে যে ব্যক্তি 21 ভোট বেশি পেয়েছে তাকে বিজয় ঘোষণা করেন, অসৎ ভাবে আমার ভাইকে বিজয় করতে হবে না। 1971 সনে আমরা যে স্কুলের মাঠে আমি কাদের মোল্লার ট্রেনিং করাইছি, আমি খালেক মির্জা আর মঞ্জু। তখন কাদের মোল্লা জানামে পিসের বাড়ি লজিং থাকতো। কোন দেখিনি কিছু, ওটা ব্যাং মারছে, মানুষ মারা দূর কথা, ব্যাং মারতে দেখিনি। কাদের মোল্লার কোনের কথা কইবে গেলে আবার এখন আর এসে ধরতে মানে না। তার মতো সরল লোক আর ভালো লোক খুব এই পৃথিবীতে কমই আছে। তাই এই জালিম সরকার একদিন এর ফল আল্লাহ তারে দিবই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাদের মোল্লা কারো ক্ষতি করেনি আজ পর্যন্ত। আমার জীবনে আমার বয়স 45-এর উপর গেছে, আর বাপে কোনোদিন দেয়নি যে কাদের মোল্লা কোনোদিন ক্ষতির কাজ করছে। লাস্ট যেদিন দেখা করতে গেলাম সেদিন রোজা ছিলেন, দেখি একটা টুলের উপরে বসে সেই গ্রিন টি খাচ্ছেন এক মগ, খুব নির্লিপ্তভাবে, খুব ধীর স্থির শান্ত চিত্তে চাটা খাচ্ছেন। উনি জানতেন যে ওই দিন ওনার রায় কার্যকর হতে পারে, এরপরও ওনাকে ওই রকম প্রশান্ত চিত্তে চা খাওয়া দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম। তো এটা আমার এখন ওই যে টুলের উপরে বসেছিল, এটা আমার চোখে চোখে ভাসে। তাছাড়া ওনাকে সবসময় একদম দৃঢ়চিত্তই দেখেছি, কখনো ভেঙে পড়তে দেখি নাই। তিনার একজন সাক্ষী ছিল যাদের বাসায় 71-এ এই শহীদ আব্দুল কাদের মোল্লা ছিলেন, সেখানে লজিং থাকতেন। সেই বাসার একজন মানুষ, তিনি এখনো জীবিত আছেন এবং তিনি শহীদ আব্দুল কাদের মোল্লার পক্ষে আদালতে সাক্ষী দিতে চেয়েছিলেন। এই কথা রাষ্ট্রপক্ষ জানে এবং জানার কারণে আগের রাতে ডিবি পুলিশের একটি দল সেই বাড়িতে যায় এবং সেই বাড়িতে গিয়ে সেই ব্যক্তিকে খুন করার হুমকি দেয় যদি তার পরদিন সে সেই বাসা ছেড়ে চলে না যায়। এটাই হচ্ছে এই কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার। চলুন তিনার মুখে শোনা যাক বক্তব্যটা। রাত্রি 11:30 বাজে খুলে দরজা, সবাই ঘরের মধ্যে ঢুকছে, মিষ্টি ভাষায় আমার নাম ধরে গালাগালি করছে, তোমাকে থানায় যেতে হবে। আমি তো থানায় কেন যাবো? আমি কোনো অন্যায় করিনি। শেষে বললো যে তো ঠিক আছে, তো তুমি এখন বাড়ি চলো। আমি বললাম যে এই রাত্রে তো আমি বাসা ছাড়তে পারবো না, তো যদি না যাস কালকে সকালে চলে যাবি, সকাল 8টার মধ্যে আমরা আবার আসবো, 8টার সময় এসে যদি তোরে পাই, তোরে এবং তোর 2 ছেলেকে উঠে নিয়ে যাবো, আর কোনো দিন আকাশ দেখতে পাবি না। এইরকম রাষ্ট্রযন্ত্র যখন সাক্ষীদের বিরুদ্ধে লেগে যাবে, সেই লোকের বুকের পাটা কত বড় যে এই সত্য বলার জন্য আদালতে আসবে। আমরা মতিউর রহমান নিজামী সাহেবের কয়েকজন সাক্ষী, যেগুলো রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিল এবং মতিউর রহমান নিজামীর বিপক্ষে সাক্ষী দিয়েছেন, সেই মানুষগুলোর মুখ থেকে শুনবো যে আসলে মতিউর রহমান নিজামীর বিপক্ষে তিনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা। চলুন শোনা যাক। জোর জুলুম করে এখন ধরে তাই বলাইলো, তাই বলেছিলাম। কারা জোর জুলুম করে দিল? বলেছিল যে মানে যে সংবাদদাতা করলো, আবার আওয়ামী লীগের লোক মানে যে করলো যে তুমি তাকে বলো এই কথার জন্য বলেছিলাম। তখন যে আমাকে মানে যে খুব ভয় দেখাইলো। তখন আমি নামাজ পড়ি, যখন নামাজ পড়ি, আমার নামাজের থেকে 8 টিকাত নামাজ পড়েছি, আর 4 টিকাত পড়ি হয়নি, আমাকে জোর করে ধরে টানি নিয়ে যায়। সেই কথা বলাইলো। কোন কথা?
একটা এইগুলেন বললো যে সবাই দুটো হরিণ ধরে লিয়ে এসে খাওয়াইলো, আবার দুটো মেয়েকে ধরে লিয়া আর্মি রাতে ধরে দিলে এগুলেন কবাইলো, তাই বললো কয়লো কে কে ধরে নিয়ে আসছিল? এই রাজা কাকা ধরে লিয়ে আসলো, কিন্তু নিজামি বলে সাথে ছিল, এগুলেন কবাইলো। সে কি সে ছিল নাকি? না, আমি তার দেখেই নেই, আমার সাথে দেখাই হয় নাই। সেই মানুষগুলোর যা হয়েছে সেটা আর তাদের পরিবারকে ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে এখনো পর্যন্ত যে মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে, তাদের ক্ষেত্রে অন্তত সরকারের এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত আছেন, পৃথিবীর এমন একটি দুর্যোগ ঘন মুহূর্তে এসে তাদের বিবেকবোধ কাজ করুক, এটা প্রার্থনা করি। দেলোয়ার হোসেন সাঈদী, তিনার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি যে এই জামায়াত ইসলামের সাথে সেই সময় কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না, এটা কিন্তু সবাই জানেন, যে কারণে তারা কোনো কিছুই খুঁজে পান নাই। শেষ পর্যন্ত আপনারা দেখেছেন সুখরঞ্জন বালি, তিনাকে নিয়ে আসা হয়েছিল। সেই সুখরঞ্জন বালিও তিনাদের কথায় যখন বুঝতে পারলো যে তথ্য দেবে না বা সাক্ষ্য দেবে না, তখন তাকে আদালতের প্রাঙ্গণ থেকে কিডন্যাপ করা হলো। এবং সেই কিডন্যাপ করার আগে সুখরঞ্জন বালির একটি বক্তব্য ছিল, সেই বক্তব্যটা আমরা একটু শুনে আসবো, চলো। ঘরে নিয়ে রাজলক্ষ্মী পাড়ে আর রাজলক্ষ্মীর স্কুলে দোতলায় বসিয়া আমাকে সাক্ষী নেওয়া শুরু করছে। তার আমি যেটা জানি আমার ভাইয়ের সম্বন্ধে কে মারছে এই কথা বলা শুরু করছে। পরে আমি যে বলি এই অমুক অমুক ছিল, বলে না হ্যাঁ বাদ দিয়ে তুমি সাঈদের কথা বলবে। আমি পারবো না বলতে, সাঈদের কথা বলতে, যারা আমার বাড়ি দেখিনি আমি কখনো বলতাম না। তখন আমার পেট পচাইয়ে চিমড়ি মারে, আমার পেট পচাইয়ে আঙ্গুল দিয়ে গুঁতো মারে মানিক ও মাহাবু, দুইজনে ইয়ে করতেছে। তখন এই টার্মিনাল গেছে এই ঢাকা দিয়ে, তখন তার সামনে বসে আমি বল, স্যার আমি যেটা জানি এইটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন এই বলবো। তখন এই কথা বলার পরে তবু আমাকে ওইভাবে মানে ওই আঙ্গুল দিয়ে গুতায় পেট পচাইয়েছে, আপনাদেরকে মরতে নির্যাতন করছে। হ্যাঁ, আমাকে খুব রকমই করছে। তখন আমি তার কাছে বলি, সে ওই ট্রেনমেলের কাছে, তখন ট্রেনমেল সাহেব বলে কি, মাহবুব সাহেব আপনি যে সাক্ষী দেন এর সাক্ষী আপনার সর্বনাশ হয়ে যাইতেছে। আমার আর একদিন বলতেছে কি, তোমারে একটি বাড়ি একটি খামার দেবো আর 1.5 লাখ টাকা দেবো, তুমি সাঈদী সাহেবের নামের কথা বলো। আমি বলি না, আমার মরা ভাইকে আমি ব্যস্ত, আমি শিখেন নাই, আমার এখনো তার কাছে দরকার নেই, আমি আর খাবো না মিথ্যা দরকার নাম, যারে না দেখছি আমি কেউ নামের কথা বলতে পারবো না। সুখরঞ্জন বালির আদালত থেকে গায়েব হয়ে যাওয়ার এই ঘটনাটি আমরা বাংলাদেশের গণমাধ্যমে তো শুনেছি, দু একটাতে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছিল এবং তিনি ব্রিটিশ একজন সাংবাদিক, তিনি এই বিষয়টা সম্পর্কে একটি বক্তব্য দিয়েছে, সেটাও একটা আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। সেই বক্তব্যটা আমরা শুনবো, শুনলেই বোঝা যাবে যে সুখরঞ্জন বালিকে আসলে কারা কিডন্যাপ করেছে এবং এই বিচার কার্যের সাথে কারা আসলে জড়িত আছে, কারা জামাত ইসলামের নেতাদেরকে খুন করার জন্য ষড়যন্ত্র করছে, সেটা বের হয়ে আসবে। চলুন সেই সাংবাদিকের গল্পটা শোনা যাক। These pictures show the moment when Shukoranjan Bali, seen here in the back of the vehicle, was kidnapped in front of the courthouse where he was to testify before the Bangladesh International War Crimes Tribunal. 7 months after the abduction, a British journalist in Bangladesh says he has evidence proving that Bali was kidnapped by Bangladeshi security forces and is currently being held in an Indian prison. He was taken by police officers to the border of India and he was dumped in the Indian border and picked up by the border security forces of India. সবশেষে আপনাদের সামনে দুজন বিচারকের বক্তব্য শোনাবো, যারা দুজন স্কাইপে কথা বলেছিলেন। সেই বক্তব্যটা অনেক আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন বেশিরভাগ মানুষই, তারপরে আমি সেটা চুম্বকাংশ আপনাদেরকে শোনাচ্ছি। এনারা দুইজনই এই কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে জড়িত ছিলেন এবং তিনাদেরকে শেখ হাসিনা সরাসরি নির্দেশ করতেন, আইনমন্ত্রী সরাসরি নির্দেশ করতেন যে বিচারের রায় এই মুহূর্তে দেওয়া দরকার, এর একে একে ঝুলিয়ে দেওয়া দরকার, এর এই রায় হবে, এগুলো সব করতেন এবং সেটা স্কাইপে তারা কথা বলেছিলেন। সেই বক্তব্যটা গোয়েন্দা সংস্থার কেউ একজন রেকর্ড করে তারপরে ছেড়ে দিয়েছিলেন, সেটার একটু অংশ শুনে আসা যাক, চলুন। একটা দেন, সিনেবাবু কইছে ডিসেম্বরের মধ্যে 3টে দেন, এইটা গোলাম আজম সাহেব আর এটা থাকা, এই 3টে দিয়ে বেলা ডিসেম্বরের মধ্যে, তারপর আমরা নিয়ে এসি আপনারা, এবার ওখানে আপনারা লাগবে না, এইসব কথা আর কি। আমাকে যা করেন প্রমোশন দিয়ে দেওয়া লাগে, আমার কথা বলুন।
যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সবার কাছে এই মুহূর্তে এসে আমার একটি প্রশ্ন। এই ঘটনাগুলো দেখার পরেও আপনাদের কি মনে হয় কথিত মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের বিচার কার্য সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছিল? উত্তরটা যদি না হয়, তাহলে কেন চুপ আছি, কেন চুপ ছিলাম, কেন আমরা চুপ থাকব? এর কারণ একটাই, আমরা মনে করেছি যে জামায়াত ইসলাম যদি অবিচার এর সম্মুখীন হয়, তাদের উপরে যদি কোনো অনাচার হয়, অত্যাচার হয়, সেটার কোনো ঝাঁজ আমাদের উপরে আসবে না। কিন্তু তা হয় নাই। সে বিচারের সময় বিএনপি চুপ ছিল। জামায়াত ইসলামকে পঙ্গু করে তারপরে বিএনপিকে ধরেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিনা কারণে 2 বছর জেল খেটেছে। কওমি অঙ্গনের আলেমরা তখন চুপ ছিলেন। আমার পরিচিত অসংখ্য কওমি মাদ্রাসার শ্রদ্ধাভাজন আলেমরা আছেন, তারা জেলখানায় আছেন, কেউ গুম হয়ে আছেন। এখনো পর্যন্ত মামলার সম্মুখীন অসংখ্য আলেম। অতএব আমাদের এই দেশে যারা আমরা ব্যক্তিগতভাবে মনে করছি যে এটা শুধুই মাত্র রাজনৈতিক দলের উপর দিয়ে যাচ্ছে, আমার তো কোনো সমস্যা নেই, প্রতিটা মানুষকেই এটার জন্য পে করতে হচ্ছে। আপনারা দেখেছেন 4 সন্তানের জননী যিনি ভোট দিতে গিয়েছেন, রাতের বেলায় তিনি ধর্ষিত হয়েছেন। সে বিচার হয়নি কারণ প্রতিপক্ষ আওয়ামী লীগ। আজকে ঘরে ঘরে ধর্ষণের শিকার হচ্ছে। সব কিছুর ঊর্ধ্বে একটা দেশের বিচার ব্যবস্থা ঠিক থাকা। সেই বিচার ব্যবস্থা যদি না থাকে, তাহলে শেখ মুজিবুর রহমানের পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের বিচারও হয় না, যেটা আমরা গত 21 বছর দেখেছি। অতএব আপনারা বিচার করেন, কোনো সমস্যা নেই। জামাত ইসলামের এই মুহূর্ত পর্যন্ত যদি নাকি আরও যুদ্ধাপরাধী থেকে থাকে, বা সেই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করে থাকে এমন নেতাকর্মী যদি থেকে থাকে, তাদের বিচার করেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই সাথে শেখ হাসিনার ব্যয়ের বিচারটাও করা প্রয়োজন। আওয়ামী লীগে যারা আরও রাজাকার আছে, তাদের বিচার কার্য পরিচালনা করা প্রয়োজন। কারণ শুধুমাত্র এই 4-5 জন জামায়াত নেতাই সারা দেশে এত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না। অতএব আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা প্রতিটা যুদ্ধ অপরাধী বলুন আর মানবতা বিরোধী অপরাধ বলুন, এর বিচার চাই। কিন্তু এমন কোনো বিচার চাই না যে বিচারের মধ্যে দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন মানুষকে নিয়ে এসে তারপরে শুধুমাত্র বিরোধিতার কারণে তার শাস্তি দিয়ে আমৃত্যু কারাদণ্ড ভোগ করাবেন। আমি যদি বুঝাতে না পেরে থাকি, তাহলে আমার এর চাইতে সুন্দরভাবে বলা আমার পক্ষে সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।